আজ রবিবার, মাসের প্রথম তারিখ আজ, তাই আজকে থেকেই টিউশনি শুরু হবে সিথির। হোস্টেল থেকে অনেকটা দূরেই স্টুডেন্টদের বাড়ি। আপাতত 2টা টিউশনি পেয়েছে সে। উত্তরায় বসবাসরত প্রতিটি মানুষই মোটামুটি ধনী, তাই তো একজন স্টুডেন্ট পড়ালেই তাকে 5,000 টাকা করে বেতন দেওয়া হবে। একজন ক্লাস 5 আর একজন ক্লাস 6-এর স্টুডেন্ট। সিথির এতে বেশ সুবিধাই হলো, দুজনকে পড়ালে পুরো 10,000 টাকা তার হাতে চলে আসবে। তবে তাদের সময় একটু বেশি দিতে হবে, 1 ঘন্টার জায়গায় তাদের 1.5 ঘন্টার মতো পড়াতে হবে। এতে অবশ্য সিথির সমস্যা নেই। এসব ভাবতে ভাবতে সে বেরিয়ে পড়ল টিউশনির উদ্দেশ্যে। লামিয়ার দেওয়া ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে সে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসল। রিক্সা এসে থামলো এক বিশাল আলিশান বাড়ির সামনে। কিছুটা হকচকিত হয়ে উঠল সিথি। লামিয়াকে ফোন করে পুনরায় ঠিকানা জিজ্ঞেস করে নিল। হ্যাঁ, সেই ঠিকানাই তো এটা। রিক্সাওয়ালার ভাড়া পরিশোধ করে সম্মুখে পা বাড়ালো সিথি। দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। অনেক বোঝানোর পর দারোয়ান সহসা কাউকে ফোন দিল। বেশ খানিক সময় কথা বলার পর সিথিকে ঢুকতে দেয়া হলো। ভিতরে ঢুকে সিথি চারপাশ চোখ বুলিয়ে দেখতে লাগলো। এক প্রকার মুগ্ধ হলো সে। বৃহদাকার এরিয়া জুড়ে রয়েছে বিশাল বাগান। বাগানের চারিপাশ নানা রকম দেশি বিদেশি ফুল গাছের সমারোহ। বাড়ির দিকে চোখ যেতেই সিথি বুঝতে পারল বাড়িটা বেশ বিশাল। শৌখিনতা রয়েছে চারিপাশে। তাহসিনের বাড়ি বিশাল হলেও এতটা বিশাল আর মনোমুগ্ধকর ছিল না। আর না ছিল বাড়ির সমীপে বাগান। বাড়ির ভিতর প্রবেশ করলো সিথি। চারপাশ চোখ বোলাতে লাগলো। বেশ শৌখিনতার ছোঁয়া রয়েছে বাড়ির ভিতরেও। একজন স্টাফ তাকে বসতে বলে চলে গেল। সে বসতেই আকস্মাৎ একজন মহিলা এসে তার পাশে বসলো। মহিলাটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সিথি খেয়াল করে দেখল মহিলাটির গা ভর্তি শৌখিনতার ছোঁয়া, সারা কায়া জুড়ে অলংকারের বাহার, গায়ে জড়ানো বেশ দামি বেনারসি। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা বেশ শৌখিন। মহিলার এহেন দৃষ্টি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল সিথি। মাথা পতিত করে বসে রইল। কিয়ৎকাল বাদে একজন সুন্দরী রমণীর আগমন ঘটল। আঁখি মেলে তাকালো সিথি। রমণী সিথিকে দেখে ব্যগ্র পায়ে সিথির দিকে হাসি মুখে এগিয়ে গেল। সিথির পাশে বসে চপলা কণ্ঠে বলে উঠল, আরে আপনি তো সেই আপুটা না যে কাল আমার শানের জীবন বাঁচিয়েছিল? আপু, আপনার এই ঋণ কোনোদিনও ভোলার নয়। কি নেবেন আপু বলুন, চা নাকি কফি? কথাটা কর্ণগোচর হতেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা মহিলাটার মুখমণ্ডল জুড়ে অকস্মাৎ খুশির ঝলক দেখা গেল। চকচক করে উঠল তার চোখের জোড়া। সত্বর সিথির হাত জোড়া আলগোসে পাকড়াও করে বলে উঠল, তুমি সেই মেয়ে যে আমার নাতিকে ওই দিন বাঁচিয়েছিলে? জানো, উনি কাল রাতের সকল ঘটনা আমাকে বলেছে। তুমি কিভাবে নিজের জীবন বিপন্ন করে আমার শানকে বাঁচিয়েছিলে। তোমাকে দেখার বেশ ইচ্ছে জেগেছিল। আমার ভাগ্য এতই ভালো, আমি যে তোমাকে আজকেই দেখতে পাবো তা কখনোই জানা ছিল না আমার। উনি নামের রমণীটি একজন স্টাফকে কিছু স্ন্যাক্স আনার কথা বলে পুনরায় সিথির দিকে তাকিয়ে মুচকি হেসে চঞ্চল স্বরে বলে উঠল, আপনি বুঝি আমার ছেলের মিস? জানেন, আমি ভীষণ খুশি হয়েছি আপনাকে। আমার ভীষণ পছন্দ। কি সুন্দর আর কিউট আপনি। সিথি কিছুটা লজ্জা পেল। বেশ কিছুক্ষণ রিদি বেগম আর অনি সিথির সাথে গল্প করল। সিথি এদের সহিত এতক্ষণ কথা বলে যা বুঝলো এরা বেশ মিশুক প্রকৃতির মানুষ। সহসা উনি সিথির উদ্দেশ্যে বলে উঠল, চলো তোমাকে শানের রুমে নিয়ে যাই। তুমি কিছু মনে করনি তো আমি তোমাকে তুমি করে বলছি বলে? সিথি দুই দিকে মাথা নেড়ে না বোচালো। উনি সিথিকে শানের রুমে নিয়ে গেল। শান বাচ্চাটা বেশ শান্তশিষ্ট আর চুপচাপ। শানের উদ্দেশ্যে উনি বলে উঠল, পাপা দেখো তোমার মিস কেমন লেগেছে? তোমার পছন্দ হয়েছে তো? শান মাথা নেড়ে সায় জানালো। উনি সিথিকে বলে বেরিয়ে গেল। সিথি শানের দিকে ফিরে তাকালো। শান সবেমাত্র ক্লাস 5-এ পড়ে। বাচ্চাটা বেশ শান্তশিষ্ট। সিথির বেশ ভালো লাগলো শানকে। সিথি পড়ানো শুরু করলো। পুরোটা সময় শান চুপচাপ পড়াতে মনোযোগ দিল। বাচ্চাটা দেখতে খুবই কিউট। বেশ কিছুক্ষণ পর উনি পুনরায় নাস্তা নিয়ে এলো সিথির জন্য। তবে সিথি কিছুই নিল না। এখন 4:30। শানকে পড়ানোর সময়ের সমাপ্তি ঘটতেই সিথি প্রস্থান করার জন্য উঠে দাঁড়ালো।
হলরুমে আসতেই উনি আর রিদি বেগমের সাথে দেখা হয়ে গেল। সিথি তাদের দুইজনকে দেখে হাসি মুখে তাদের উদ্দেশ্যে বলে উঠল, আজ তাহলে আসি, কাল ইনশাল্লাহ সময় মতো চলে আসব। আসসালামু আলাইকুম। উনি আর রিদি বেগম কিছুক্ষণ থাকতে বলছিল, কিন্তু সে কারণ দেখিয়ে বেরিয়ে এলো। এখন তাকে আরেকটা টিউশনি করতে যেতে হবে, যা এখান থেকে হেঁটে 20 মিনিটে পৌঁছানো যাবে। তবে আজ সে হেঁটে যাবে না, আজ প্রথম দিন, তাই ভুল রাস্তার দিকে চলে যায়। তাই একটা রিক্সা ডেকে নিল। এখন 6টা বেজে 20 মিনিট। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সিথি। আবাসিক এলাকা হওয়ার দরুন সন্ধ্যা নামার সাথে সাথে এলাকাটা একদম নির্জন রূপ ধারণ করেছে। মানুষের চলাফেরা বেশ একটা নেই বললেই চলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলেও একটাও রিক্সা পাচ্ছে না সিথি। তাই আর দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে মেইন রোডে এসে পুনরায় রিক্সা ডাকতে লাগলো, কিন্তু ভাড়ায় মিল না থাকায় রিক্সা মিলছে না মন মতো। দাঁড়িয়ে থাকলো সে। আকস্মাৎ তার দিকে একটা গাড়ি তেড়িয়ে আসতে লাগলো। চমকায় সিথি, ভয়ে কিঞ্চিত পিছিয়েও যায়। গাড়িটা তাকে পাশ কেটে গলির ভিতর প্রবেশ করে যায়। রাগে ফুঁসতে লাগে সিথি, বিড়বিড় করে বকতে থাকে, কি বজ্জাত রে বাবা, আর একটু হলে আমাকে মেরেই দিত। কথাটা শেষ করতেই সহসা গাড়িটা পুনরায় তার পাশ কেটে সিথির সম্মুখে এসে থামল। ভয়ে আবার কিছুটা লাফিয়ে উঠল সিথি। রেগে কিছুটা বলতে যাবে তখনই গাড়ির ডোর খুলে বের হয়ে এলো কালকের সেই যুবকটি। রাগের বদলে আবার সিথির মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল চমকের আভা। হ্যাঁ, সিথি চমকে গেছে, অনেক বেশি চমকে গেছে। আজও সেই সুদর্শন পুরুষটি তার সামনে, যে তার 2 রুমমেটের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সারা রাত তারা দুইজন এই যুবকটিকে নিয়েই গল্প করে গেছে কাল। তাদের দুজনের যন্ত্রণায় গতরাতে ঘুমোতেই পারেনি সিথি। লোকটার গায়ে আজও জ্যাকেট, কালো জ্যাকেট পরিহিত দেখেছিল সে গতকাল। লোকটার বুঝি গরম লাগে না? ললাট কুঁচকে বলল সিথি। নিজের ভাবনায় বিভোর সিথি। সহসা যুবকটি তার দিকে এগিয়ে এলো। আজও কিছুটা ঝুঁকে সিথির পানে বলে উঠল, কি ম্যাডাম, এভাবে তৃষ্ণার্ত 2টি আঁখি মেলে আমার পানে এভাবে তাকিয়ে আছেন যে? প্রেমে পড়ে গেলেন বুঝি? এসব আজব ধরনের কথা শুনে হুঁশ এলো সিথির। কিছুটা পিছিয়ে গেল সে। সে লোকটাকে খুব মনোযোগ সহকারে দেখছিল। তাই বলে প্রেমে পড়বে নাকি? একবার প্রেম করে যা বাস ললাটে জুটল, তারপরে আবারও প্রেম? প্রশ্নই আসে না। আর কোথায় এই লোক? আর কোথায় আকাশ পাতালের পার্থক্য? নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? আপনি কালকের সেই লোকটি কিনা তা শিওর হওয়ার জন্য তাকিয়েছিলাম, অন্য কিছুই নয়। কথাগুলো বলে সিথি মুখ ঘুরিয়ে নিল। খুব অস্বস্তি হচ্ছে তার। একটুখানি তাকিয়েছিল, তাই বলে কতগুলো কথা শোনালো লোকটা। অহংকারী লোক একটা। মনে মনে কথাগুলো ভাবতে লাগলো সিথি। পুনরায় সেই পুরুষটি সিথির উদ্দেশ্যে বলে উঠল, প্রেমে পড়েননি তা বুঝলাম, কিন্তু তাই বলে সত্যি সত্যি আপনি আমার কারের ড্রাইভার হতে চলে আসবেন? তা আমি মোটেও মানতে পারছি না ম্যাডাম। এমনকি আমার পিছু পিছু আমার বাড়ির রাস্তা অবধি চলে এলেন। আপনার মতো এহেন সুন্দরী হবে আমার ড্রাইভার? আপনাকে আমার ড্রাইভার হিসেবে ভালো লাগলেও আমার ঘরের রানী হিসেবে কিন্তু বেশ মানাবে। সিথি এবার তড়িৎ কণ্ঠে বলে উঠল, ফ্ল্যাট করা বন্ধ করুন তো। আর শুনুন, তর্জনী আঙুল তুলে বলল, আমি মোটেও আপনার পিছু পিছু আসিনি, আর না আপনার বড়লোক গাড়ির ড্রাইভার হতে এসেছি। আমি এখানে আমার কাজে এসেছি। কিঞ্চিত ব্রুযুগল কুচকে যুবকটি জিজ্ঞেস করে উঠল, তাই নাকি? তা কোথায় এসেছেন ম্যাডাম? কি এমন কাজ আপনার আমার এলাকায়? সিথি মুখ ঘুরিয়ে বলে উঠল, তা জেনে আপনার কাজ নেই? তা বলবেন কেন? ঠিক আছে, কিন্তু এখানে কি করছেন আপনি? সিথি কিছুটা আমতামতা করে বলে উঠল, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। কিছুটা গলা ঝেড়ে যুবকটি বলে উঠল, এখন প্রায় রাত হতে চলছে, এই সময় রিক্সা পেতে খুব ব্যাগ পেতে হবে আপনাকে। এছাড়া আপনি একজন মেয়ে মানুষ, তার উপর সুন্দরী। তাই বলছি কি, পুনরায় গলা ঝেড়ে, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি, কারণ আমার মনটা আবার বিশাল বড়। কিছুটা ঝুঁকে, বিশেষ করে সুন্দরী নারীদের ক্ষেত্রে। শীতের বেশ রাগ লাগছে। লোকটা কি প্লে বয় নাকি? কেমন ফ্লাইট করে তার সাথে? হতেও পারে। তারপরেও যে মাত্রা সুদর্শন, হতেও তো পারে। এই লোকের বিশ্বাস নেই, তার উপর যদি
বুঝে যায় সে এই শহরে একা একজন ডিভোর্সি নারী, তাহলে নিশ্চয়ই ছাড় দিবেন না। ডিভোর্সি মেয়েদের যেমন ছেলেরা এক প্রকার সস্তা পণ্য মনে করে, সর্বদা সুযোগ খুঁজে বেড়ায়। কথাগুলো ভেবে স্মৃতি কাঠখোট্টা কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। স্মিত হাসল যুবকটি। স্মৃতির পানে তাকিয়ে বলে উঠল, ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? ভাবছেন যে চেয়ে সে সাহায্যের হাত বাড়াচ্ছি, নিশ্চয়ই সুযোগ নেওয়ার চেষ্টা করছি, তাই না? তাহলে বলবো ভুল ভাবছেন আপনি। কারণ যতই সুন্দরী নারী হোক না কেন, এই আরিয়ান নুসাইব চৌধুরী কোনো মেয়ের কাছে যায় না, বরং মেয়েরা আরিয়ান নুসাইব চৌধুরীর আশেপাশে মৌমাছির মতো ঘুরঘুর করে। এক রাতের জন্য আমার বিছানায় আসার জন্য মেয়েরা মরিয়া হয়ে ওঠে। সেখানে মেয়ে মানুষ বুঝি আমার অভাব হবে? কি অহংকারী রে বাবা! গা জ্বালা করে উঠল সিথির। আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সে। এই অহংকারী লোকের সাথে আর এক দণ্ডও না। সামনে একটা রিক্সা পেয়ে আর দরদাম না করে উঠে পড়ল সিথি। অনেকটা দেরি হয়ে গেছে তার, বাসায় গিয়ে আবার পড়তে বসতে হবে, সময় আর তেমনই নেই। সামনেই তার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন সে আগে থেকেই নিয়েছে, কিন্তু আর 20 দিনের মতো হাতে আছে। এই কিছুদিন জানপ্রাণ দিয়ে হলেও তাকে প্রচুর পরিমাণ পড়তে হবে। তাকে যে করে হোক পাবলিকে চান্স পেতেই হবে, কারণ তার এই অসময়ে পাবলিক ছাড়া আর কোনো পথ খোলা নেই। এমনকি ন্যাশনালে পড়ায় টাকা বর্তমানে তার কাছে নেই। রুদ্ধশ্বাস ছেড়ে কথাগুলো ভাবতে লাগলো সিথি। হোস্টেলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে রুমে প্রবেশ করতেই লামিয়া আর ঋতু এসে তাকে ঘিরে ধরল। লামিয়া সিথিকে প্রশ্ন করে উঠল, আজকের দিনটি কেমন গেল তোর? স্টুডেন্ট কেমন লাগলো? ঠিকঠাক পৌঁছাতে পেরেছিস তো? মোট কথা আজকের দিনের সব ঘটনা খুললে বল আমাদেরকে। সিথি কিঞ্চিত হেসে চা বানাতে চুলার ধারে চলে এলো। তারা লুকিয়ে চুকিয়ে এক সাইডে একটা চুলা বসিয়ে নিয়েছে, মাঝে মাঝে এটা সেটা করে থাকে চুলা দিয়ে। সিথির পিছু পিছু তারা দুইজনও এলো। সিথি একটা পাত্রে পানি ঢেলে দুজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, চা খাবি তোরা? দুইজন সায় জানালো। সিথি চা, চিনি আর দুধ দিয়ে চা বসিয়ে দিয়ে রুমে এসে বিছানায় আয়েশ করে বসলো। তার পাশে লামিয়া আর ঋতুও বসে পড়ল। সিথি আজকের সকল ঘটনা শুরু থেকে শেষ অবধি দুইজনকে বলল। দুইজনের চোয়াল ঝুলে গেল আকস্মাৎ। দুইজনে আফসোস সুরে সিথিকে বলে উঠল, ইস রে সিথি, তুই এটা কি করলে? যেখানে কাল থেকে আমরা দুইজন ওই হিরোকে নিয়ে স্বপ্ন দেখছি, আর সেখানে তুই তার দেওয়া এত বড় প্রপোজাল ফিরিয়ে দিলি। সিথি চা নামাতে নামাতে দুজনের উদ্দেশ্য করে বলে উঠল, তোরা স্বপ্ন দেখতেই পারিস, কিন্তু আমার এসব স্বপ্ন দেখার সময় কি আর এখন আছে রে? লামিয়া সিথির কাঁধে হাত রেখে বলে উঠল, কেন দ্বিতীয়বার বুঝি মানুষ জীবন সাজায় না? সিথি 1 কাপ চা লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে 2 কাপ নিজে নিয়ে এসে বিছানায় বসলো। ঋতুর হাতে চা দিতে দিতে বলে উঠল, এসব প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে আমার এক প্রকার। তার উপর আমি একজন ডিভোর্সি মেয়েকে কখনোই সমাজ ভালো চোখে দেখে না। আর তোরা যেই হিরোটার কথা বলছিস, ওনাকে আমার মোটেও সুবিধার মনে হয়নি। কেমন প্লেবয় টাইপ লেগেছে, আর উনি আমাকে কেবল মানবতা দেখিয়েছে। তোরা এত সেন্টি খাস না। তাছাড়া ওনার আর আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। তাই এসব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চাটুকু শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সিথির অ্যাডমিশনের টেস্ট হয়ে গেছে। আজ রেজাল্ট দেওয়ার কথা। আজ রেজাল্ট দিয়েছে, তবে ওদের 3 জনের কারোরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়নি। কিন্তু ভাগ্যবশত তাদের 3 জনেরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে। এই নিয়ে তাদের 3 জনের আনন্দের শেষ নেই। তাই সেই উপলক্ষে লামিয়া আজ তাদের 2 জনকে ট্রিট দেবে বলেছে। তাই আজ সিথি স্টুডেন্ট দুজনকেই 1 ঘন্টা করে পড়িয়ে চলে এলো, কারণ সন্ধ্যার পরেই তারা 3 জন বের হবে। 3 জন আজকে ম্যাচিং করে কালো রঙের ড্রেস পরেছে। লামিয়া আর ঋতু পরেছে ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট, গায়ে জড়িয়েছে শার্ট কোটি। হালকা মেকআপ করে দুজনেই উঁচু করে পনিটেল বেঁধেছে। আর সিথি পরেছে ব্ল্যাক গাউন, কানে ঝুমকো, মুঠোভর্তি কালো কাচের চুড়ি আর ললাটের ছোট্ট একটা টিপ। ব্যাস, সবার সাজগোজ শেষ। তারা বেরিয়ে পড়ে। রাস্তায় এসে একটা রিক্সা ডেকে নেয়। এরই মাঝে শুরু হয় লামিয়া আর ঋতুর ঝগড়া। তাদের ঝগড়ার মূল বিষয় হচ্ছে কে উপরে বসবে। সিথি 2 জনকে থামিয়ে দিয়ে বলে উঠল, তোরা এভাবে ঝগড়া করিস না তো, আমি উপরে বসছি। রিক্সা চলতে শুরু করলো। 3 রমণী গল্পে মেতে উঠেছে।
আকস্মাৎ লামিয়া তাদের দুজনের উদ্দেশ্যে বলে উঠল, আজ তোদের দুজনের জন্য সারপ্রাইজ আছে কিন্তু। রিক্সা এসে থামলো রেডিসন ব্লু হোটেলের সামনে। এটি একটি 5 স্টার হোটেল। ঋতু কিছুটা চমকে উঠল। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া পরিশোধ করার সময় ঋতু এসে লামিয়ার হাত পাকড়াও করলো। ঋতু লামিয়াকে হিসিয়ে বলে উঠল, এই লামিয়া, তুই কি জানিস না এটা একটা 5 স্টার হোটেল? তাহলে তুই কেন জেনে শুনেও এখানে রিক্সা থামাতে বললি? লামিয়া ঋতুকে অবাক করে দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি তো জানি। আমি আজ তোদের রেডিসন ব্লুতেই ট্রিট দিব। বিকজ আজকে রেজাল্ট বের হওয়ার খুশিতে বাপি আমাকে ট্রিট হিসেবে বেশ কিছু টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে আজকে তোদের দুজনকে ট্রিট দিব, সাথে নিজেও। আর এটাই ছিল সেই সারপ্রাইজ। এবার ভিতরে চল। তিনজন ভিতরে প্রবেশ করলো। সাইডের একটা টেবিলে গিয়ে বসে পড়ল তারা। লামিয়া মেনু কার্ড হাতে নিয়ে দুইজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি নিবি তোরা? সিথি বলল, তোর যা ইচ্ছা অর্ডার কর। ঋতু সিথির সাথে সায় মিলালো। লামিয়া কন্টিনেন্টাল ফুড অর্ডার করে দিল, সাথে তিনজনের জন্য ড্রিঙ্কস আর জুস অর্ডার করে দিল। আকস্মাৎ এক ওয়েটার অসাবধানতাবশত সিথির গায়ে জুস ফেলে দিল। সত্তর গতিতে উঠে দাঁড়ালো সে, জামা ঝাড়তে লাগলো। লামিয়া অবাক নয়নে ওয়েটারের উদ্দেশ্যে বলে উঠল, কি করলেন এটা? ওয়েটার কিছুটা শঙ্কিত কণ্ঠে বলে উঠল, সরি ম্যাডাম, আমি এখনই জুসটা চেঞ্জ করে আনছি। আর ম্যাডাম ওই দিকটাই ওয়াশরুম, আপনি প্লিজ গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সিথি সায় জানিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। লামিয়া সিথিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি কি তোর সাথে আসব? সিথি মাথা নেড়ে না বুঝিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে চলে গেল। ফ্রেশ হয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিল। নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে এলো সিথি। আকস্মাৎ তার চোখ জোড়া চলে গেল একদম কর্নারের টেবিলের দিকে। দেখতে পেল একটা ছেলের কোলে একটা মেয়ে ছেলেটির গলা জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে সিথির। তবে চেহারা তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না মেয়েটার কারণ মেয়েটি এখন ছেলেটার দিকে মুখ করে বসে আছে। তারপর নিবু নিবু আলো হওয়ার দরুন কারো চেহারা স্পষ্ট নয়। তবে সে এতটুকু শিওর ছেলেটা সে কোথাও একবার দেখেছে। সিথি কৌতূহল মনে সেদিকটাই এগিয়ে গেল। টেবিলের অভিমুখে এসে চমকে উঠল সে। এই তো সেই ছেলেটা যার সাথে তার 2 দিন আগে দেখা হলো, ঝগড়া হলো। সিথি আবার বিড়বিড় করে বলে উঠল, ছি, তার মানে আমি এই ছেলের সম্বন্ধে যা ভেবেছিলাম তাই তো ঠিক। অকস্মাৎ মেয়েটি ছেলেদের ওষ্ঠে নিজের ওষ্ঠ স্পর্শ করল। সিথি অবাকের শেষ পর্যায়ে চলে গেল। 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ত্বরান্বিত পা চালিয়ে লামিয়া আর ঋতুকে ডেকে আনতে চাচ্ছিল। তাদের স্বপ্নের পুরুষের কার্যকলাপ দেখাতে চেয়েছিল দুইজনকেই। কিন্তু অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে এই শুকনো জায়গায় পায়ে পা লেগে ধকাস করে নিচে পড়ে গেল সিথি। কিছু পড়ে যাওয়ার শব্দে নুসাইব মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে সত্বর উঠে দাঁড়ালো। পড়ে যাওয়া মেয়েটির সম্মুখে এসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দিতেই মেয়েটি আপনা আপনি উঠে দাঁড়ালো। কিছুটা অবাক হলো নুসাইব। যেখানে মেয়েরা তাকে দেখলে আশেপাশে ঘুরঘুর করে তার স্পর্শ পাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে, সেখানে এই মেয়ে তাকে ইগনোর করলো। ঈষৎ রাগ হলো তার। বিষয়টা একদম তার ইগোতে গিয়ে অ্যাটাক করলো। নিবু নিবু আলোতে এখনও মেয়েটির মুখ দেখতে পেল না সে। সহসা মেয়েটি তার মুখপানে ফিরে তাকাতে চমকে উঠল নুসাইব। অবাকান্বিত কণ্ঠে বলে উঠল, আরে মিস, আপনি এখানে? কিছুটা ঝুঁকে সিথির শ্রবণ পথের সম্মুখে নিজের ওষ্ঠ এনে, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছেন, এম আই রাইট? সিথি মুখ ঘুরিয়ে বলে উঠল, সবাইকে নিজের মতো চরিত্রহীন ভাবা উচিত না। কথাটা বলেই সিথি চলে এলো নিজেদের টেবিলে। সিথির দিকে দৃষ্টিপাত হতেই লামিয়া বিস্ময় কণ্ঠে বলে উঠল, কিরে সিথি, তুই এতক্ষণ ওয়াশরুমে কি করছিলি? আমি সবেমাত্র তোকে ডাকতে যেতাম, কইছিলি এতক্ষণ আর কি করছিলি? সিথি দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোদের স্বপ্নের পুরুষের রাস লীলা দেখছিলাম এতক্ষণ। লামিয়া আর ঋতু অবাকের শেষ সীমানায় পৌঁছে বলে উঠল, কোন স্বপ্নের পুরুষ? আরে ওই ছেলেটা। দুইজনের চোয়াল ঝুলে বলল, ওনাকে তুই কই পেলি এখানে? আর রাসলীলা মানে? সিথি প্রগাঢ় শ্বাস ত্যাগ করে তখনকার সকল ঘটনা দুজনকে খুলে বলল। দুইজন নিজেদের ঝুলন্ত চোয়াল সামনে বিস্মিত কণ্ঠে বলে উঠল, বাপরে সিথি, তুই তো একদম ঠিক বলেছিলি। পোলা মানুষ দেখতে যত সুন্দর হবে তাদের চরিত্র ঠিক ততটাই কুৎসিত হবে। নাক ছিটকে বলে উঠল লামিয়া। তার সাথে ঋতুও সায় মিলালো। তারা তিনজন খাবার দাবার শেষ করে হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
চোখের উপর এক হাত দিয়ে মাথা এলিয়ে রেখেছে নুসাইব। পুনরায় সেই মেয়েটি আহ্লাদে আটখানা হয়ে নুসাইবের কোল চেপে বসল। আলগোসে নুসাইবের কলার স্পর্শ করে ন্যাকা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বেবি? তোমার কি মাথা ব্যথা করছে? তোমার মাথাটা কি আমি একটু টিপে দিব? আকস্মাৎ নুসাইব লাল চোখে মেয়েটির পানে তাকালো। নুসাইবের এহেন চাহনি দৃষ্টিপাত হতেই অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটির। নুসাইব দৃঢ়কণ্ঠে মেয়েটিকে বলল, চুপচাপ আমার কোল থেকে নেমে এখান থেকে বিদেয় হও। 5 মিনিটের ভিতর জায়গা ত্যাগ করবে। 5 মিনিটের পর আমি যদি তোমার মুখ দেখতে পাই তাহলে এই দুনিয়ার মানুষ আর তোমার কোনোদিনই মুখ দর্শন করতে পারবে না। গট ইট? কথাগুলো বলে পুনরায় চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল সে। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণ ছুটতে লাগলো। নিগুড় ভাবনায় বিভোর নুসাইব তার 28 বছর জীবনীতে আজ অবধি প্রত্যাখ্যানমূলক শব্দটা খুব কমই শুনেছে সে, বরঞ্চ প্রতিনিয়ত সে কত শত মেয়ের হৃদয় ভঙ্গ করেছে, তাদের প্রত্যাখ্যান করেছে, তার হিসাব অগণিত। অথচ হাঁটুর বয়সী পুচকে একটা মেয়ে কিনা বারংবার তাকে এড়িয়ে যাচ্ছে, তাকে প্রত্যাখ্যান করে চলছে, আজকে কিনা তাকে চরিত্রহীনও বলে গেল। ভাবা যায় এতগুলা বিষয়। বয়স অল্প হলেও কথা চটাং চটাং জানে মেয়েটি। বয়সে হাঁটুর সমান হলেও কথাগুলো ঠিকই নুসাইবের মাথার উপর দিয়ে যাচ্ছে। যবে থেকে এই মেয়ের সহিত দেখা হয়েছে তবে থেকে তার জীবনের সকল কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। নুসাইব তার এই 28 বছর জীবনে কম মেয়ের সহিত অন্তরঙ্গ হয়নি, কিন্তু আজকেই কেন তার এহেন অস্থিরতা অনুভব হচ্ছে? ওই মেয়ে তাকে এই অবস্থায় দেখেছে বলে। কিন্তু কেন? তার তো কিছুই যায় আসে না। কোনো কালেই সে সমাজের পরোয়া করেনি, না সমাজ নিয়ে সে কখনো ভেবেছে। তাহলে আজ কেন তার অন্তঃকরণে এত বেকুলতা? কেন আজ এত বেসামাল হয়ে পড়ল তার বক্ষস্থল? ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল নুসাইব। কিয়ৎকাল বসে রইল সেখানে। সহসা গটগট পায়ে বেরিয়ে এলো হোটেল থেকে। ড্রাইভারকে বাড়ি ফেরার কথা বলে নিজে ড্রাইভিং সিটে বসে কার স্টার্ট দিল অজানার উদ্দেশ্যে। আগে নিজেকে শান্ত করাটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হলো নুসাইবের কাছে। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ শিথির জীবন আগের মতোই ছন্দানুসারে পেরিয়ে গেছে। টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে নিজেকে তৈরি করছে সে। নিজেকে তৈরি করা শেষ হতেই বেরিয়ে পড়ল সে। এখন প্রায় আঁধার নেমে আসছে। আজকে দুজনকেই কিছুটা দেরি করে পড়াতে এসেছে সে, যার দরুন দুজনের পড়া শেষ করতে ও অনেকটা দেরি করে ফেলেছে। শানকে পড়ানো শেষে আরও একটা স্টুডেন্টকে পড়িয়ে হোস্টেলের পথে ফিরছিল সিথি। সন্ধ্যা হওয়ার সুবাদে লোকজনের আনাগোনা বেশ কম ছিল। আধারও নেমেছে প্রগাঢ়। খুব বেশি দেরি হয়ে গেছে আজকে তার। আকস্মাৎ সিথি লক্ষ্য করল তার ঠিক কিছুটা সামনে কয়েকটা ছেলে বসে আছে। ঘাবড়ে গেল সে, চমকে ওঠে, ওড়না দিয়ে নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে নিল। সিথি সর্বদা নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে নিজের ব্যাগে ছুরি আর পেপার স্প্রে রাখে। সন্তর্পণে সিথি ছুরি আর স্প্রেটা বের করে বা হাতের মধ্যিখানে রেখে হাত পিছনে লুকিয়ে রাখল। আতঙ্কিত মনে সামনের দিকে এগিয়ে গেল। ছেলেগুলোর অভিমুখে এসে সহসা একজন সিথির কর পাকড়াও করে ফেলল। পিল চমকে উঠল সিথির। ভয়ার্ত দৃষ্টিতে ছেলেগুলোর মুখ পাশে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বলে উঠল, কি করছেনটা কি আপনারা? হাত ছাড়ুন বলছি আমার। মেয়ে মানুষ দেখলেই গায়ে জ্বালা ধরে বুঝি? ছেলেগুলো শব্দ করে বিভৎস হেসে উঠল। তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ গো সুন্দরী, তোমার মতো এহেন সুন্দরী দেখলে প্রতিদিনই আমাদের গায়ে এহেন জ্বালা ধরে। আকস্মাৎ এক ভয়ঙ্কর কাজ করে উঠল সিথি। ছেলেগুলোর মুখে থুতু ছুঁড়ে মারল। বলে উঠল, তোদেরকে বাড়িতে মা বোন নেই? মেয়ে মানুষ একা দেখলেই পুরুষত্ব জেগে ওঠে তোদের? বেশ রেগে গেল ছেলেগুলো। একজন উঠে এসে সিথির চুলের মুঠি চেপে ধরল। তার মধ্যে একজন বলে উঠল, ভাই সবেমাত্র আজকেই জেল থেকে বের হয়েছেন, আজকে এসবে না জড়ালে হয় না? ছেলেটির এহেন কথায় লোকটি চোখ পাকিয়ে বলে উঠল, কেন রে, তুই কি চাচ্ছিস? এই সুন্দর পাখিটাকে ছেড়ে দেই? তুই বুঝি মজা নেস না? তাদের এহেন কথাবার্তার মাঝে সিথি পিছনের লোকটার জায়গা বরাবর কনুই মেরে দিল। আকস্মাৎ চিৎকার করে উঠল লোকটি। সত্তর হাত পাকড়াও করা ছেলেটির হাতেও ছুরি চালান করে দিল সিথি। সেও চিৎকার করে হাত ছেড়ে দিল সিথির। সুযোগ বুঝে ছুট দিল সিথি। প্রাণপণ চেষ্টা করে ছুটে চলছে। লিডার লোকটি চিৎকার করে বলে উঠল, তাড়াতাড়ি দর শালিরে। সিথির পিছনে ছেলেগুলো ছুটতে লাগলো। অফিস থেকে সবেমাত্র ফিরেছে তাহসিন। বড্ড ক্লান্ত লাগছে তার। আজকে অফিসে কাজের প্রেশারটা একটু বেশিই ছিল। তার বেশ কাঁধ আর মাথা ব্যথা করছে। অফিস থেকে ফেরার পর প্রায়ই তার এহেন মাথা আর কাঁধ ব্যথা করত।
তখনই সিথি নবরত্ন তেল দিয়ে তার মাথা মালিশ করে দিত, সাথে কাঁধও মালিশ করে দিত ব্যথা কমার জন্য। এতে বেশ উপকারী পেত সে। গলাটাও বেশ শুকিয়ে গেছে তাহসিনের। সহসা তাহসিন সিথিকে ডেকে উঠল, সিথি কোথায় তুমি? চমকে উঠল তাহসিন। আজ রিমির সাথে বিয়ে হয়েছে প্রায় 25 দিন হতে চলল, কিন্তু সে প্রায় সিথিকে ডেকেই উঠছিল। এ নিয়ে অবশ্য বেশ ঝগড়াও হয়েছে তার আর রিমির মধ্যখানে। সে তার এই অভ্যাস কোনোভাবেই পরিবর্তন করতেই পারছে না। অনেক চেষ্টা করেছে, তবে মাঝে মাঝে হয়ে যায় এরকম ঘটনাটা। এতদিন একটা মানুষ কাছে ছিল হয়তো, তাই রুদ্ধশ্বাস ছাড়ল তাহসিন। পুনরায় হাঁক ছাড়ল, রিমি কোথায় তুমি? বেশ তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি নিয়ে আসো তো জলদি। কথাটা বলে তাহসিন গায়ের স্যুটটাই খুলে বিছানার কার্নিশে মাথা এলিয়ে দিল। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিল। আজকাল তেমন ভালো যায় না দিনটা তাহসিনের। সব দিকে কেমন বিষাদের ছায়া ঘিরে থাকে। বেশ সময় পেরিয়ে যাওয়ার পর যখন রিমি এলো না, তখন পুনরায় রিমিকে ডেকে উঠল তাহসিন। কিঞ্চিত বিরক্ত মুখভঙ্গি করে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করল রিমি। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল তাহসিনের উদ্দেশ্যে, কি সমস্যা তাহসিন? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? অবাক হলো তাহসিন। ব্যালকনিতে ছিল এতক্ষণ রিমি, তার এত হাঁকডাকের পরেও এলো না? এলো তো এলো, তাও আবার বিরক্ত। কিঞ্চিত ললাট কুচকে রিমিকে বলে উঠল, তোমাকে যে আমি সেই কখন থেকে এক গ্লাস পানি আনতে বলেছি, তা কি শোনোনি তুমি? রিমি ঈষৎ নিজের মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ শুনেছি, কিন্তু যখন দেখেছো আমি আসছি না তখন একজন স্টাফকে কেন বলনি পানি দিয়ে যেতে? তোমাকে কি এখন পানিটাও আমাকে এনে খাওয়াতে হবে? আজব তো, তাছাড়া আমি খুব বিজি ছিলাম। চমকে উঠল তাহসিন। সামান্য এক গ্লাস পানি চাওয়ায় তার সাথে এহেন ব্যবহার করেছে রিমি। অথচ অফিস থেকে ফেরার সাথে সাথে সিথি তার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে হাজির হতো। কিয়ৎকাল বাদে তার জন্য গরম গরম কফি এনে তার মাথা মালিশ করতে ব্যস্ত হয়ে পড়ত মেয়েটা। আর এই মেয়েটা এক গ্লাস পানির কথা বলায় এই অবস্থা করলো আমার সাথে। যদিও এতদিন সে নিজেরটা নিজেই করে নিত, কিন্তু আজকে কিছুটা ক্লান্তির কারণে রিমিকে বলেছিল, এতেই এই অবস্থা। আর যদি তাকে মালিশ করার কথা বলা হয় তখন সে কি করবে? তাহসিন কিছুটা রেগে রিমিকে বলে উঠল, তা কি এমন মহাকার্য করতে ব্যস্ত ছিলে তুমি? কি আবার? আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। আর কিছু বলল না তাহসিন, কারণ সে জানে এখন কথা বাড়ালেই কথা বাড়বে। তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তাহসিন। এখন কেবল মায়ের কাছে গেলেই শান্তি পাবে। যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ রিমি কেবল তাকে অশান্তিই দিয়ে যাবে। খুব তো বলেছিল সেই দিন সিথিকে, রিমির কাছে গেলে শারীরিক মানসিক সকল শান্তিই নাকি সে খুঁজে পায়। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে কেমন শান্তি। সিথিকে আজকাল তাহসিনের বড্ড মনে পড়ে। অবশ্য সে ভুলতেই বা পেরেছিল কবে। সব জায়গায় সে কেবল সিথিকেই দেখতে পায়। এমনকি যখন রিমির সহিত অন্তরঙ্গ হতে যায় তখন সে রিমির মধ্যে সিথিকেই খুঁজে বেড়ায়। কতবার তো রিমিকে সিথি বলে সম্বোধনও করে ফেলেছিল হিসাব ছাড়া। অবশ্যই এ নিয়েও কম ঝগড়া হয়নি ওদের দুইজনের মাঝে। এই ঝগড়াকে কেন্দ্র করে রিমি রেগে থাকলে দামি দামি গিফট দিয়ে তার রাগ ভাঙাতে হতো। অপরদিকে কিছু গোলাপ ফুল আর আইসক্রিম চকলেট সিথির সামনে রাখলেই সকল রাগ গায়েব হয়ে যেত তার। কথাগুলো ভেবেই স্মিত হাসল তাহসিন। রুদ্ধশ্বাস ত্যাগ করে সামনের দিকে এগিয়ে গেল সে। সব কিছু বিস্মৃতি করে সিথি প্রাণপণে ছুটতে লাগলো। আকস্মাৎ সিথি তার সম্মুখে একটি গাড়ি দেখতে পেল যা এই দিকেই আসছে। সহসা সিথি গাড়িটার সম্মুখে গিয়ে দুহাত আগলে দাঁড়িয়ে পড়ল। ত্বরান্বিত গাড়িটি ব্রেক কষল। সিথি হাঁপাতে হাঁপাতে গাড়ির সম্মুখে গিয়ে উইন্ডোতে নক করলো। ড্রাইভার উইন্ডো খুলে দিতেই সে শঙ্কিত কণ্ঠে আওড়াতে লাগলো, আমাকে একটু সাহায্য করুন দয়া করে। আমার পিছনে এক যা গুন্ডে লেগেছে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। সিথি কথাগুলো হাত জোর করে বলল। ড্রাইভার সায় জানিয়ে পিছন ঘুরে কারো সহিত কিয়ৎকাল আলাপ আলোচনা করে সিথির উদ্দেশ্যে বলে উঠল, ম্যাডাম আমি ডোর লক খুলে দিচ্ছি, আপনি গিয়ে তাড়াতাড়ি পিছনে বসে পড়ুন। কাল বিলম্ব না করে সিথি হাঁপড়ে গিয়ে পিছনের সিটে বসে 70 ডোর লাগিয়ে দিয়ে হাঁপাতে লাগলো। সন্তর্পণে নিজের দেহখানা এলিয়ে দিল সিটে। সে যতই সাহসিকতা দেখাক, দিন শেষে সে তো একটা মেয়ে, তাই না? সিথিও খুব ভয় পেয়েছিল। সেই ভয়ের রেশ এখনও তার চিত্তকার্নিশে বিরাজ করছে। আকস্মাৎ সিথির মনে হলো কেউ তার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্তর ডান পাশে ফিরল সে, আর সহসা চমকে উঠল সিথি। সেই ছেলেটা, কি যেন নাম? ভাবনায় বিভোর সিথি গভীর দৃষ্টিতে নুসাইবের দিকে তাকিয়ে রইল।
এই লোকের দিকে একবার দৃষ্টিপাত করলে বেসামাল হয়ে পড়ে আখিজোড়া। আকস্মিক নুসাইব সিথির অভিমুখে ঝুঁকে নিজের ওষ্ঠকে বৃত্তাকার করে সিথির মুখের ঊর্ধ্বভাগে ফু দিয়ে উঠল। ঈষৎ কেঁপে উঠল সিথি। তড়িৎ নিজের নয়নজোড়া সামলে নিল সে। সংবিত শক্তি ফিরতেই অকস্মাৎ মৃদু চিৎকার করে অবাকান্বিত কণ্ঠে বলে উঠল, আপনি? এক ভ্রু কিঞ্চিত নিচ করে সিথির পানে তাকিয়ে বলে উঠল, আমি নুসাইব। তাহলে আপনি নিশ্চয়ই এখানে আপনার বয়ফ্রেন্ডকে আশা করেছিলেন? সিথি অকপট জবাব দিল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কথাটা বলেই সিথি মুখ ঘুরিয়ে নিল। পুনরায় নুসাইবের করা প্রশ্নের শ্রবণ পথ ঝাঁঝা করে উঠল। নুসাইব জিজ্ঞেস করে উঠল, তাহলে নিশ্চয়ই হাজব্যান্ড? সিথি আবার নিজের আখিজোড়া বন্ধ করে নিল। ঘন ঘন নিঃশ্বাস করে নিজেকে শান্ত করল। কাঠখোট্টা কণ্ঠে বলে উঠল, আমার কোনো হাজব্যান্ডও নেই। শব্দগুলো নুসাইবের কর্ণকুহর অবধি পৌঁছানোর সাথে সাথে সে অপর পাশে মুখ ঘুরিয়ে বসে আপন চিত্তে সিটি বাজানো শুরু করলো। রাগে গা জ্বলে যাচ্ছে সিথির। এই লোকের এত ঢং তার মোটেও সহ্য হয় না। আকস্মিক নুসাইব সিথির উদ্দেশ্যে বলে উঠল, তা আপনি এখন কোথায় যেতে চাচ্ছেন ম্যাডাম? আই মিন ড্রাইভারকে কোন দিকে গাড়ি ঘোরাতে বলবো? সিথি ইতস্তত স্বরে বলে উঠল, অ্যাকচুয়ালি আপাতত হোস্টেলে ফিরতে চাই, কারণ এখন আমি কোথাও নামতে চাচ্ছি না। আবার কখন কোন বিপদ হানা দেয়। তাছাড়া লোকগুলো যে আমার পিছন ছেড়েছে তারও কোনো ভরসা পাচ্ছি না। আসলে আমি তেমন সাহসও পাচ্ছি না। মাথা নত করে বলল, তাই প্লিজ আমাকে কাইন্ডলি একটু কষ্ট করে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে আসুন। অদ্ভুত হাসল নুসাইব। সিথির মুখপানে ঈষৎ ঝুঁকে বলে উঠল, গুন্ডাদের থেকে বাঁচতে একজন চরিত্রহীন পুরুষের কাছে সাহায্য চাইতে গুন্ডাদের কাছ থেকে বাঁচতে একজন চরিত্রহীন পুরুষের কাছে সাহায্য চাইতে এলেন? অদ্ভুত সেই চাহনি, অদ্ভুত সেই ওষ্ঠকার্নিশ হাসি। অস্বস্তিতে পড়ে গেল সিথি। আমতা আমতা করে কিছু বলতে নেবে সহসাই নুসাইব বলে উঠল, ঠিকানা দিন আপনার হোস্টেলের। সিথি আর কিছু বলতে পারল না। ঠিকানা দিয়ে জানালার দিকে মুখ করে বসে রইল। শান্তিনিকেতন হোস্টেলের সমীপে গাড়ি এসে থামতেই নেমে পড়ল সিথি। যেতে নিয়ে পুনরায় ফিরে এলো। নিজ মনে আওড়াতে লাগলো, একটা ধন্যবাদ তো দেয়াই যায়। কারের অভিমুখে এসে যে গ্লাসে টোকা দিতে যাবে সহসা ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চোয়াল ঝুলে গেল সিথির। লোকটা ইচ্ছে করেই এমনটা করলো তা বেশ ভালোই বুঝতে পেরেছে সিথি। নুসাইবকে বকতে বকতে সিথি হোস্টেলের ভেতর চলে গেল। কি বলছিস কি, তুই আর টিউশনিটা করবি না? কিন্তু কেন? কত কষ্ট করে এই 2টা টিউশনি জোগাড় করেছিলাম জানিস? বিস্মিত কণ্ঠে সিথিকে জিজ্ঞেস করে উঠল লামিয়া। রুদ্ধশ্বাস ত্যাগ করে সকল ঘটনা খুলে বলল সিথি। চমকে উঠল লামিয়া আর ঋতু দুইজনেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, তুই ঠিক আছিস তো? উপর নিচ মাথা নেড়ে সায় জানালো সিথি। দুইজন স্বস্তির শ্বাস ত্যাগ করে পুনরায় জিজ্ঞেস করে উঠল, কিন্তু তুই হোস্টেলে ফিরলি কি করে? সিথি ইতস্তত বোধ করতে করতে বলে উঠল, ওই যে আছে না ওই ছেলেটা যার সাথে আমাদের দেখা হলো প্রায় কয়েকদিন, প্লেবয় টাইপ উনি। লামিয়া ব্রু কিঞ্চিত উঁচু করে ভাবনায় বিভোর হলো। আকস্মাৎ অবাক নয়নে তাকিয়ে বলে উঠল, আরে আজও উনি? কী ব্যাপার বলতো? সিথিকে মৃদু ধাক্কা দিয়ে, তোরই খালি ওনার সাথে দেখা হচ্ছে, সামথিং সামথিং। সিথি নির্নিমেষ তাকিয়ে বলে উঠল, যা ভাবছিস তেমন কিছুই না। তোদের মতো আমি এহেন রঙিন চশমা লাগিয়ে ঘুরি না চোখে। বাস্তবতাও এতটা সুন্দর না। কথাগুলো বলে সিথি ফ্রেশ হতে চলে গেল। ফজরের নামাজ পড়ে প্রাতঃভবনে বের হয় ওরা 3 জন। বেশ কিছুক্ষণ হেঁটে লামিয়া একটা চায়ের দোকানের বেঞ্চে গিয়ে বসে পড়ল, কারণ তারা ফেরার পথে প্রায় এখানে বসে চা খায়। ঋতু চায়ের দোকানের উদ্দেশ্যে বলে উঠল, মামা কড়া লিকার দিয়ে 3 কাপ দুধ চা দিন তো। কথাটা শেষ করে ঋতু আজকের পত্রিকা পড়বার উদ্দেশ্যে তা হাতে তুলে নিল। সিথির উদ্দেশ্যে বলে উঠল, বুঝেছিস সিথি, তুই তো আর টিউশনি করবি না, তাই দেখি তোর জন্য কোনো চাকরি বাকরি খুঁজে পাই নাকি। দেখি পত্রিকায় ভালো কোনো চাকরির বিজ্ঞাপন পাই কিনা। সিথি ললাট কুচকে বলে উঠল, টিউশনি করব না কখন বললাম? শানকে অবশ্যই পড়াবো। কেবল সামনের টিউশনিটা ছেড়েছি। কালকের কাহিনী তো সব শুনলি। এত রিস্ক নিয়ে পড়ানো যায় নাকি? ঋতু একই ভঙ্গিমায় বলে উঠল, কর কর, যত মন চায় তত টিউশনি কর, কিন্তু চাকরি পেলে আরও ভালো হবে, বুঝলি? আকস্মাৎ ঋতু মৃদু চেঁচিয়ে উঠল। লামিয়া আর সিথি ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঋতু ফিসলে হেসে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, চৌধুরী ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যান্ড কোম্পানিতে পিএ নিয়োগ দিচ্ছেন তারা, তুই চাইলে ট্রাই করে দেখতে পারিস। সিথি ভাবহীন ভঙ্গিতে কপলে হাত রেখে বলে উঠল,
আমার কি আর সেই কপাল আছে? এত হায়ার এডুকেশনাল পার্সোনালদের মাঝে আমাকে কেউ পাত্তাই দিবে না। লামিয়াও সায় মিলালো। ঋতু আগের মতোই বলে উঠল, রাখ তোর পাত্তার গোষ্ঠী কিলাই, তুই একবার গিয়ে তো দেখবি নাকি? সো তুই কালই যাচ্ছিস ব্যাস। বাগানে বসে আকলিমা বেগম চা পান করছেন। সহসা তার পাশে এসে বসলো তাওসিন। আকলিমা বেগম নির্নিমেষ ছেলের মুখপানে তাকিয়ে বলে উঠল, গত 15 দিন তো তোমরা হানিমুন করেই কাটিয়ে দিলে, আর তোমার বউকে তো মনে হয় না এই কয়দিনে একবারও সকালে উঠেছে বলে দেখেছি। তাওসিন ঈষৎ লজ্জা পেল। আসলেই তারা বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিশাল লম্বা একটা ট্রিপ দিয়েছিল। বাড়িতে ফিরেছে আজ 1 সপ্তাহ হলো। নিজেদেরকে নিয়েই তারা এতটাই ব্যস্ত ছিল যে তার মা যে বাসায় একা ছিল সেই কথা কারোরই মনে ছিল না। আকলিমা বেগম পুনরায় বলে উঠল, তা তোমার বউ নামাজ কালাম করে তো, নাকি কেবল খায় দায় আর ঘুমায়? শীতে কিন্তু পুরো সংসার সামলে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আকস্মাৎ তাওসিনের চিত্তে কেমন এক অচেনা ব্যথা অনুভব হলো। তাই তো, শীতে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এমনকি তাকেও সকালবেলা ঘুম থেকে টেনে তুলে দুজন একসাথে নামাজ পড়ত। শীতির দেখা দেখি তারও পুরো বেলার নামাজ আদায় হয়ে যেত। কিন্তু শীতি যাওয়ার পর থেকে আজ অবধি সে 1 ওয়াক্তর নামাজ আদায় করেছে কিনা সন্দেহ। এমনকি সে তো আজ সকালে উঠেছে কেবল জিম করতে। হঠাৎ তাওসিনের চোখ দুটো কেমন জ্বলে উঠল।